সেট মোহনলাল ছিলেন শহরের একজন বড় ব্যবসায়ী। অনেকদিন আগে তার বড় ছেলে সুজয়ের বিয়ে হলেও সে এখন তার ছোট ছেলে সূর্যর জন্য মেয়ে খুঁজছিল। কিন্তু সূর্য বিয়ের জন্য রাজি হয় না, কারণ সে সীমাকে ভালোবাসত। সীমা ছিল একজন গরিব পরিবারের মেয়ে, আর সূর্যের এটাই ভয় করত যে সীমার ব্যাপারে বাবাকে বললে বাবা হয়তো এই বিয়েতে রাজি হবে না। কিন্তু একদিন সূর্যের বাবা সীমা আর সূর্যকে বাজারে একসঙ্গে দেখে ফেলে, আর এ ব্যাপারে সূর্যকে বলে, বাবা সুজয়, আমি তোমায় সেদিন দেখলাম একটি মেয়ের সাথে তুমি রেস্টুরেন্টে যাচ্ছ। আমরা তো তোমায় কবে থেকে বলছি যে তুমি একটা বিয়ে করো। সে তুমি তোমার পছন্দ করতে পারো, না হলে আমাদেরকেও বলতে পারো। আর এখন যখন বিষয়টি সামনে চলেই এসছে, তখন বলেই দাও যে এই রেস্টুরেন্টে বসা মেয়েটি আসলে কে। বাবা, ওর নাম সীমা। আমি ওকে খুব ভালোবাসি। আসলে আমি ওর বিষয়ে বলছিলাম না, কারণ ওর ফ্যামিলি আমাদের মতন এতটা ধনী নয়। ওরা খুব গরিব বাবা, কিন্তু কিন্তু ওরা মনের দিক থেকে খুব ভালো মানুষ। আমি আমি সীমাকে বিয়ে করতে চাই বাবা। গরিব তো কি হয়েছে, তুমি তো জানোই বাবা, আমি অনেক কষ্ট করে এই জায়গায় আজ পৌঁছেছি। তাই বিয়েতে আমার কোনো অসম্মতি নেই, শুধু মেয়েটা ভালো হলেই হবে। ব্যাস, আমার আর কিচ্ছু চাই না। তুমি সীমা আর সীমার মা বাবার সাথে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কথা বলাও, যাতে আমরা বিয়ের কথাটা পাকা করতে পারি। ধন্যবাদ বাবা, অসংখ্য ধন্যবাদ। সূর্যের বিয়ের কথা শুনে বাড়ির সকলে খুশি হলেও অখুশি ছিল তার দাদা আর বৌদি। মা বাবার তো মাথারই ঠিক নেই। সমস্ত আত্মীয় স্বজনের মাঝখানে আমাদের তো মান সম্মানটাই ডুবে যাবে। আরে কিছু তো ভেবেচিন্তে সম্বন্ধটা করতে হতো। গরিবের সাথে সম্পর্ক করে ওরা নিজের নামও খারাপ করছে, আমাদের নামও খারাপ করছে। আমি তো তোমাকে বলছি যত তাড়াতাড়ি সম্ভব ওদের থেকে আলাদা হয়ে যাও, নালে আমরাও রাস্তায় বসবো। আমি কিছু বুঝলাম না নীলিমা। আরে ও যে একটা গরিব ঘরের মেয়ে। বিয়ের পর ও যদি সুজয় আর মা বাবাকে ফুসলে সমস্ত সম্পত্তি ওর নিজের মা বাবার নামে করে নেয়, তখন? তুমি ঠিকই বলেছ। একবার এই বিয়েটা হতে দাও, তারপর ঠিক সম্পত্তির ভাগ নিয়েই ছাড়বো। শোনো না, একটা কাজ করি না, আমরা আলাদা হয়ে একটা বড় বাংলোয় থাকতে যাই। আর এখানে এমনিতেও না আমি ওই গরিব মেয়ের সাথে থাকতে চাই না, আমার না কেমন লাগে। তাই বলছি কি, যা করার না তাড়াতাড়ি করতে হবে। সূর্যের বাবা মা সীমা আর তার পরিবারের সুন্দর স্বভাব দেখে খুবই খুশি হয়, আর বিয়ের কথা পাকা হলে সূর্য আর সীমার বিয়ে হয়। বৌমা, পায়েস হয়ে গেছে? হ্যাঁ মা, হয়ে গিয়েছে, শুধু ড্রাই ফ্রুটগুলো দিতে হবে। নীলিমা, ড্রাই ফ্রুটের কোটোটা সীমাকে দিয়ে দাও। আসলে কিচেনটা তো নীলিমা বৌমাই সামলায়। এই নাও। আর ড্রাই ফ্রুট ঢালার জন্য কিপটেমি করো না যেন। তুমি তো তোমার বাপের বাড়িতে একসাথে এত ড্রাই ফ্রুট কোনোদিন দেখোইনি, কিন্তু আমাদের বাড়িতে কোনো কিছুর অভাব নেই। আর অতিথিদের ভালো পায়েস খাওয়াতে গেলে ড্রাই ফ্রুট তো লাগবেই। এই বলে নীলিমা ড্রাই ফ্রুটসের কৌটোটা দিয়ে মুখ বেঁকিয়ে সেখান থেকে চলে যায়, যেটা খুবই খারাপ ব্যবহার ছিল। 2 মাস হলো সীমা বাড়িতে এসেছে। অনিল আর নীলিমা প্রায় রোজই আলাদা বাড়িতে থাকার কথা বলতো, কিন্তু একদিন সেট মোহনলালের খুবই বিপদ হয়। কারখানায় আগুন লেগে তার সমস্ত মাল একেবারে পুড়ে তছনছ হয়ে যায়, আর ঋণ শোধ করতে মোহনলাল সবকিছু বিক্রি করে দেয়। অন্যদিকে অনিল আর নীলিমা তো খুবই চালাক ছিল। কেউ জানতেই পারেনি যে অনিল অনেক আগে থেকেই তার ইনকামের টাকা দিয়ে একটা বাংলো কিনে রেখেছিল, আর বিপদের দিনে তারা পরিবারের কথা না ভেবে ওই বাংলোতে গিয়ে থাকতে শুরু করলো। আমি কখনো ভাবিনি যে অনিল এরকম হবে। আজ বিপদের দিনে অনিল আর নীলিমা এভাবে আমাদের ছেড়ে চলে যাবে। এখন আমরা কোথায় যাব? আর কিছুক্ষণের মধ্যে যে বাড়িটাও আমাদের ছেড়ে দিতে হবে। ভগবানের ওপর ভরসা রাখো। আমাদের সবথেকে বড় সম্পদ হলো আমাদের ছেলে সুজয় আর বৌমা সীমা। তাই আমাদের ভয়ের কোনোই কারণ নেই। বাবা তুমি চিন্তা করো না, আমি কয়েকদিনের মধ্যে একটা ঠিক চাকরি জোগাড় করে নেব। আর তুমি তো আমাকে শিখিয়েছো বাবা পরিশ্রম করতে, আর পরিশ্রম করলে মানুষ সবকিছু করতে পারে। আর তখনই সীমার বাবা মা এলে, মা বাবা তোমরা? মোহন বাবু, আমি চাইছিলাম যে আপনি আমাদের সাথেই থাকুন, যতদিন না পর্যন্ত আপনাদের কোনো থাকার বন্দোবস্ত হয়। যেমন সীমা আমাদের মেয়ে, তেমন সুজয় তো আমাদের ছেলের মতন, তাই না? তাই আপনি আর না বলবেন না। মোহনলাল সীমার বাবাকে জড়িয়ে ধরে খুবই কাঁদে।
আজ বিপদের দিনে একমাত্র সীমার বাবা মাই তাদের পাশে ছিল। তারা সকলে মিলে সীমার বাড়িতে গেল। সীমার বাবা মা খুবই গরিব ছিল। মোহনলাল আর তার পরিবারের জন্য অনেক বেশি কিছু করার সামর্থ্য তাদের একেবারেই ছিল না। কিন্তু খারাপ সময়ে তো বাসি রুটিও সুস্বাদু খাবারের কাজ করে, আর দুঃখের সময়ে আপনজনেরা পাশে থাকলেই তো লড়াই করার শক্তিটা দ্বিগুণ বেড়ে যায়। ব্যাস মা, পেট ভরে গেছে। খুব সুস্বাদু খাবার ছিল। আচ্ছা মা, আমি চলি এখন। একজনকে কাজের জন্য বলার ছিল। দিদি, আমরা খুবই ভাগ্যবান যে আপনাদের মতো আত্মীয় পেয়েছি, কিন্তু বৌমা সীমা যে শ্বশুরবাড়িতে কোনো সুখই পেল না, এটাই আমাদের আফসোসের কারণ। মা, আপনজনের ভালোবাসাই তো সবথেকে বড় খুশি। এই যে আমরা একসঙ্গে আছি, এটাতেই আমি অনেক খুশি। সারদা, আজ থেকে শুধু আমাদের একটাই মাত্র ছেলে সুজয়। অনিলের সাথে আর আমাদের কোনো সম্পর্ক থাকবে না। এরপর আরও কয়েকটা মাস সূর্য তার পরিবারকে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতে লাগল। সেখানে সে কোনো কিছুরই অভাব বোধ করত না। তাদেরকে সবাই ভালোবাসা আর সম্মান দিত। আর কিছুদিন পরে সূর্য একটা ভালো কোম্পানিতে চাকরি পেয়ে গেলে পাশেই তারা একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করল। সূর্য আর সীমা একসঙ্গে পরিবারকে সামলিয়ে আবার নতুন করে জীবন শুরু করল। গুড মর্নিং ড্যাড। গুড মর্নিং মম। দেখো, উঠে গেছে লর্ড সাহেব। সময় দেখেছ কটা বাজে? ঘড়িতে 10টা বাজে, আর এই মহাশয়ের এখন ঘুম ভাঙল। সরি বাবা, আসলে রাতে ঘুমোতে একটু লেট হয়ে গিয়েছিল, তাই। ও, তাহলে আমিও শুনি। মহাশয় এমন কি অ্যাসাইনমেন্টে বিজি ছিল? হ্যাঁ, তুমিও না সকাল সকাল ছেলেটার পিছনে লাগছো কেন? আমি যদি ওকে কিছু না বলি না, তাহলে দুনিয়াতে ও সবার পেছনে পড়ে থাকবে। তুমি জানো ওর মতো বয়সে আমি ঠিক কতটা পরিশ্রম করেছি? ওহো, এখন ছাড়ো এইসব, চলো তাড়াতাড়ি জলখাবারটা খেয়ে নাও। কথা এড়িয়ে যাবে না। তুমি জানো ওর মতো কত হাজার হাজার ছেলে আমার ফ্যাক্টরির বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে শুধু সামান্য একটা চাকরির জন্যে। ভগবানকে ধন্যবাদ জানাও যে তুমি ওমপ্রকাশ খুড়ানার ছেলে, নইলে। থামো দেখি, এইবার রোজ রোজ এইসব ভালো লাগে না। আমি ওকে বোঝাবো। এখন এইসব ফেলে চলো জলখাবারটা খাও। আসলে ওমপ্রকাশ খুড়ানার নাম শহরের নামি দামি মানুষদের মধ্যে ধরা হতো। খুড়ানা অ্যান্ড সন্সের মালিক ওমপ্রকাশ খুড়ানা নিজের টাকা পয়সা নিয়ে যতটা অহংকারী ছিলেন, তার ছেলে কিশোর ঠিক ততটাই সহজ সরল মানুষ। কিশোরের কোনো আগ্রহ ছিল না তার বাবার ব্যবসা নিয়ে, বরং সে তো লিটারেচার পড়ে সাহিত্যিক হতে চাইত। ওমপ্রকাশ চলে যেতেই শেখরের মা তাকে বলল, দেখ বাবা, তোর বাবার কথায় খারাপ ভাবিস না, তোর ভালোর জন্যই বলছে এসব। এখন তুই বাবার সঙ্গে ফ্যাক্টরিতে গেলে একটু কাজকর্ম শিখলে তবেই না আমাদের ফ্যাক্টরি আরো বড় হবে। আর তারপর আমি তোর বিয়ে দেব এই শহরের সবচেয়ে ধনী পরিবারে, আর তারপর তো তুই আমি দুজনেই শুধু আরাম করব, বুঝলি? তুমিও না মা, তুমি তো আমার বিয়ের মধ্যেও ব্যবসা আর পয়সাই খুঁজছো। হ্যাঁ, তো খুড়ানা পরিবারের একমাত্র ছেলের বিয়ে কি আতিপাতি কারো সঙ্গে হবে নাকি? হ্যাঁ। শেখর তার মায়ের কথা শুনে একটু হেসে ঘর থেকে বাইরে চলে গেল। শেখর, কোথায় যাচ্ছিস? এই তো মা, একটু বন্ধুর সাথে দেখা করব, তারপর ওখান থেকে লাইব্রেরিতে যাব। শেখর তার কলেজের ক্লাসমেট সূর্যের সঙ্গে দেখা করতে যাচ্ছিল, এবং তারা দুজন যখন রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছিল তখন শেখরের চোখ পড়ল পাশের টেবিলে বসা একটি মেয়ের দিকে। মেয়েটি এতটাই সুন্দরী ছিল যে শেখর মেয়েটির দিকে তাকিয়েই ছিল। সূর্য শেখরের সঙ্গে কথা বলেই যাচ্ছিল, কিন্তু শেখর তো মেয়েটির দিকেই তাকিয়েছিল। ঠিক এমন সময়, মিস মানসী, আপনার অর্ডার রেডি। ওকে, থ্যাংক ইউ। এখন শেখর মেয়েটির নামও জানতে পেরেছিল। মানসী নামের এই মেয়েটিকে শেখর প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল। কি রে ভাই, কোথায় হারিয়ে গেলি? পেয়ে গেছি রে ভাই, তোর বৌদিকে আমি খুঁজে পেয়ে গেছি। আরে কে, কোথায়? ওই দেখ, ওই হবে আমার বউ মানসী। শেখরেরও দেখতে সুন্দর ছিল। সে মানসীর কাছে গিয়ে আলাপ করল, আর দুজনের মধ্যে কথা বলা শুরু হলো। প্রথম দেখাতেই দুজন দুজনের প্রতি ইমপ্রেস হয়ে যায়, আর তারপর তো কথা চলতেই থাকে। এভাবেই একদিন যখন শেখর আর মানসী পার্কে ঘুরছিল, তখন শেখর মানসীকে বলে, মানসী, তুমি তো কখনো তোমার বাড়ির লোকদের ব্যাপারে আমাকে বলো না। সেটা এই কারণেই শেখর,
এই পৃথিবীতে আমার কেউ নেই, আমি একাই। আরে এরকমটা বলো না প্লিজ, আমি আর আমার পরিবার তোমার সাথে আছি তো। শেখরের মুখ থেকে এই কথা শোনার পর মানসী তার সঙ্গে ভবিষ্যতে স্বপ্ন দেখতে শুরু করে। মানসী এটা জানতো যে শেখর বড় ঘরের ছেলে, কিন্তু মানসী এটা জানতো না যে শেখর খুরানা পরিবারের ছেলে। তাই তো শেখর যখন প্রথমবার মানসীকে তার বাড়ি নিয়ে গেল, তখন সেখানে গিয়ে মানসী তো অবাক হয়ে যায়। হ্যাঁ মানসী, তোমার বাবা মা কি করেন? মা, মানসীর বাবা মা কেউই নেই। আচ্ছা আচ্ছা, তা মা, কলেজের খরচ আর বাকি খরচ কিভাবে ম্যানেজ করো তুমি? আসলে আন্টি, আমার জন্য আমার বাবা অনেক বড় বিজনেস রেখে গেছে। আসামে অনেক চা বাগান আছে আমাদের, যেটা এখন একজন আত্মীয় সামলাচ্ছেন। তাই আমার টাকা পয়সার কোনো অভাব নেই। আরে বাবা, এটা তো খুবই ভালো কথা। তোমরা কোনো চিন্তা করো না, আমি শেখরের বাবার সঙ্গে কথা বলবো তোমাদের দুজনকে নিয়ে, ঠিক আছে? মানসী অনাথ হলেও ধনী পরিবারের মেয়ে, আর এটা জেনেই সরিতা শেখর আর মানসীর বিয়ের জন্য রাজি হয়ে যায়। আর সরিতা তার স্বামীকেও রাজি করিয়ে নিলে আর কিছুদিন পর মানসী আর শেখরের বিয়ে হয়ে যায়। ডার্লিং, হানিমুনের জন্য কোথায় যাওয়া যায় বলো তো? আচ্ছা চলো আসাম যাই, সেখানে গিয়ে তোমাদের চায়ের বাগানগুলোও দেখে নেবো, আর তুমিও দেখে নেবে বিজনেসটা কেমন চলছে। না না, ওখানে তো আমি ছোট থেকেই থাকি, অন্য কোথাও চলো। বিয়ের পর মানসী তার শ্বশুর ওমপ্রকাশ খুরানার ফ্যাক্টরির ম্যানেজমেন্টের দায়িত্ব খুব সুন্দর করে সামলিয়ে রাখে, যেটা শেখর কখনোই করত না। কিন্তু বুদ্ধিমতী মানসী সব তাড়াতাড়ি শিখে নেয়, যা দেখে ওমপ্রকাশ খুব খুশি হয়েছিল। আর অন্যদিকে মানসী তার শাশুড়ি মাকে খুশি করার জন্য সব রকমের কাজই করছিল। সবকিছু ভালোই চলছিল, কিন্তু একদিন হঠাৎ, শেখর, মানসী, তাড়াতাড়ি আসো, দেখো ওর কি হয়েছে। এই শুনে শেখর আর মানসী দৌড়িয়ে সরিতার ঘরে আসে। মানসী তার শ্বশুরকে দেখেই বুঝতে পেরেছিল যে তার শ্বশুরের প্যারালিসিস অ্যাটাক হয়েছে। তাই তারা তিনজনই ওমপ্রকাশকে সঙ্গে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে পৌঁছায়। আর ডাক্তাররা বলেছিলেন যে ওমপ্রকাশের এখন দীর্ঘ সময় ধরে চিকিৎসার প্রয়োজন। তাই ফ্যামিলির ব্যবসার সমস্ত দায়িত্ব মানসীর কাঁধে আসে। কিন্তু মানসী একদিন জানতে পারে যে তার শ্বশুর ব্যবসার কারণে অনেক বড় লোন নিয়েছিলেন, আর দীর্ঘ সময় ধরে সেই লোনের কিস্তি না দেওয়ার কারণে লোন কোম্পানির তরফ থেকে বারবার নোটিশ পাঠানো হচ্ছিল, যার কারণে ফ্যাক্টরি নিলামের পর্যায়ে পৌঁছেছিল। আর একথা জানার পর শেখর আর সরিতার অবস্থাও খারাপ হয়ে যায়। সরিতা সবসময় মানসীকে তার বাপের বাড়ির ব্যবসাকে শ্বশুরের ব্যবসার সঙ্গে সংযোগ করতে বলতো, কিন্তু মানসী কখনোই রাজি হতো না। একদিন যখন মানসী একা একাই বাড়ির বাইরে বেরোচ্ছিল, তখন সরিতাও তার পিছন পিছন এলো। আর কিছুক্ষণ পর গাড়ি থামিয়ে মানসীকে বস্তির মধ্যে একটি ভাঙাচোরা বাড়িতে ঢুকতে দেখে সরিতা অবাক হয়ে যায়। সেও সরিতার পিছনে গিয়ে জানালা দিয়ে লুকিয়ে বাড়ির ভিতরের কথা শুনছিল। আর তারপর, বাবা, মা, এই দেখো আমি এসেছি। কেমন আছিস রে মা? জামাই আসেনি? না মা, আমি আমাদের এই বাড়ি সম্পর্কে শ্বশুরবাড়িতে কিছুই বলিনি এখনো। আর কিছুদিন পরেই আমি ওদেরকে সবকিছু বলে দেব, তারপর তোমাদেরকে ওদের সঙ্গে দেখাও করাবো, কথা দিলাম। আসলে মানসীর বাবা মায়ের কোনো চায়ের বাগানই ছিল না, আর না তারা মারা গিয়েছিলেন। মানসী ছিল একটি গরিব পরিবারের মেয়ে, যে শেখরকে ভীষণ ভালোবাসত। আর শেখরকে হারিয়ে ফেলার ভয়েই মানসী এই মিথ্যে বলেছিল। আর সত্যিটা জানতে পেরে সরিতা ভীষণ রেগে যায় আর চুপচাপ নিজের বাড়ি চলে আসে। আর মানসীও কিছুক্ষণ পর ফ্যাক্টরিতে আসে। ফ্যাক্টরিতে সেদিন খুবই চাঞ্চল্য ছিল, আর মানসীর মেজাজটাও ভালো ছিল। তাই তো মিষ্টির প্যাকেট হাতে নিয়ে যখন সে বাড়ি ফিরল, তখন তার শাশুড়ি তাকে বলে, ওখানেই দাঁড়া, আমার ঘরের চৌকাঠ পার করার তোর কোনো অধিকার নেই, বেঈমান। তুমি আমাকেও মিথ্যে বললে মানসী, কিন্তু কেন? মানসী এটা ভালোভাবেই বুঝতে পেরেছিল যে এখন সত্যিটা সবাই জেনে গেছে, আর ভয়ে তার হাতের মিষ্টির প্যাকেটটা মাটিতে পড়ে যায়। এই মিষ্টি কি আমাদের বদনাম করার খুশিতে এনেছিস? তুই বদনাম করেছিস আমাদেরকে। এরপর মানসীর কিছু উত্তর দেওয়ার আগেই তার শাশুড়ি তার কাছে একটি সুটকেস রেখে বলে, এটা ধর আর এখান থেকে বেরিয়ে যা, আর কোনোদিন নিজের মুখটা আমাদেরকে দেখাবি না। আর ডিভোর্সের কাগজ তোরই কুড়ে ঘরে পৌঁছে যাবে, বুঝেছিস? আর হ্যাঁ, মিথ্যে কথা বলে যে অন্যায় তুই করেছিস আমার ছেলের সঙ্গে, তার হিসেব পুলিশ নেবে, আর তোরই ভিখারি বাবা মায়ের থেকেও। হাঁ। এই শুনে মানসী খুবই কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। সরিতা আর ওমপ্রকাশ ভীষণ রেগেছিল, আর শেখর ছিল দুঃখী হয়ে। কিন্তু পরের দিন সকালে এমন ঘটনা ঘটল যেটা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। যে লোন কোম্পানির থেকে ওমপ্রকাশ লোন নিয়েছিলেন, সেই কোম্পানিরই একজন কর্মচারী শেখরের বাড়িতে এসে বলেন, মিস্টার খুরানা, এই নিন আপনার লোনের এনওসি। হ্যাঁ,
কিন্তু কিভাবে? আরে মানসী ম্যাডাম কি আপনাকে কিছুই বলেনি নাকি? উনি শহরের বিজনেস টাইকুন ভাডানি গ্রুপের সাথে একটি ডিল সাইন করেছে, আর ওই ডিলের পেমেন্ট ডাইরেক্ট আমাদের ট্রান্সফার করেছে। সো নাও ইউ ক্যান রিল্যাক্স বিকজ আপনার সব লোন ক্লিয়ার। এই শুনে ওমপ্রকাশ খুশি হলেও অবাক হয়, আর তখনই তার ফ্যাক্টরির ম্যানেজারের ফোন আসে তার কাছে। নমস্কার স্যার, মানসী ম্যাডামের সাথে একটু কথা বলার ছিল। ওনার ফোন সুইচ অফ আর উনি এখনো অফিসে আসেনি। আমায় বলো কি ব্যাপার? স্যার, ভাডানি গ্রুপের 2টো কনসাইনমেন্ট আমরা পৌঁছে দিয়েছি, আর আমাদের প্রোডাক্ট কোয়ালিটি দেখে ওরা খুবই খুশি হয়েছে। এই সবই যে মানসী ম্যাডামের পরিশ্রম, নয়তো আমরা যে সবাই হালই ছেড়ে দিয়েছিলাম। ফোন রাখতেই ওমপ্রকাশ কেঁদে ফেলে, আর সে সব সত্যিটা শেখর আর সরিতাকে বলে দেয়। এটা ঠিক কথাই যে মানসী মিথ্যে কথা বলে ভুল করেছিল, কিন্তু তার উদ্দেশ্য খারাপ ছিল না। আর এই কথাটাই শেখর আর সরিতা বুঝতে পারে। আর এখন তো আবার সবকিছু আগের মতো ঠিক হওয়ার কথা, কারণ এখন শেখর, সরিতা আর ওমপ্রকাশ তার বাড়ির বৌমাকে সসম্মানে ফিরিয়ে আনতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। Thanks for watching.